ব্ল্যাকমেল? মানে আমি? ন্যাকামি। যাই হোক, আমার হাতে নষ্ট করার মতো সময় একেবারেই নেই। বুঝে দেখ, একেবারে বুড়োর শখ কত। 60 বছর বয়সী একটা বুড়ো তার হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। তলোয়ারটা কোথায় পেয়েছিলেন? 2 লাখ আছে। আপনি যা চেয়েছিলেন আমি সেটাই এনেছি। সে কি 3টে বিয়ে? আগে হ্যাঁ। অত বড় একজন বিখ্যাত ম্যাজিশিয়ানের হাতে এমন একটা ভুল হতে পারে না। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। সাংবাদিক বিজন দাশগুপ্ত একটি খুনের খবর পেয়ে ছুটে গেছিল থানায়। একটি বাচ্চার হাতে তার বাবার খুনের ঘটনা। এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? মৃত ব্যক্তি আবার ছিলেন এক বিখ্যাত জাদুকর। আবার এদিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাহায্য করতে চায় বিজনকে এই খুনের আসল কারণ অনুসন্ধানে। বাচ্চাটির মা মহিলাটি আবার বেশ সন্দেহজনক। সব মিলিয়ে নিশিডাক গল্পের আড্ডায় কিন্তু রহস্য বেশ জমজমাট। বিজন কি পারবে এই রহস্যের অন্তিম পর্যায়ে অবধি পৌঁছতে? জানতে হলে কিন্তু শুনতে হবে আজকের গল্পটি। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন। সুলেখক তন্ময় মুখার্জির কলমে আজকের গল্প আড়ালে আততায়ী। আজ অন্তিম পর্ব। পরের দিন অমিয়র সাথে এ নিয়ে আর কোনো কথা হয়নি। মনের ভিতর গত 24 ঘন্টা ধরে একটা চিন্তার ঝড় অবিরাম চলছিল। দুপুরে লাঞ্চের পরে আমার ডাক পড়ল। অমিয়র কেবিনে গিয়ে ঢুকতে সে বলল, হায় বস। আমি চেয়ার টেনে বসে ওর মুখ থেকে কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। দেখলাম ওর টেবিলের উপর গতকাল আমার হাতে আসা সেই ফাইলটা। বোধ করি সে ঘেঁটে দেখছিল। অমিয় বলল, শোন, যে খবরটা তোকে বলবো বলেছিলাম সেটা শুনলে হয়তো তোর সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্য আমার সোর্সের কাছ থেকে যা শুনেছিলাম তার সাথে এই ফাইলে থাকা ইনফরমেশনগুলোর প্রায় অংশেই মিল আছে। সেই ভদ্রমহিলার নাম সম্প্রীতি মল্লিক, বয়স আন্দাজ 35, এটা তুই জানিস। এবার কথা হলো, ভদ্রমহিলা সব শুদ্ধ মোট 3টে বিয়ে করেছে। সে কি 3টে বিয়ে? আগে হ্যাঁ, আর তার প্রথম স্বামীর নামটাই ছিল ওই জয়লাল মল্লিক, ম্যাজিশিয়ানের হাতে যিনি নিহত হন। সেই খবরটাই ফাইলে দেওয়া আছে, তুই দেখেছিস। আর সেই ভদ্রলোকের ছেলেই হলো এই ঋষভ, যে আজ তার 3য় বাবার খুনের জন্য দায়ী। মানে সুদর্শন মিত্র ভদ্রমহিলার 3 নম্বর স্বামী? হ্যাঁ, এবার শোন যা বলছি। জন্মের পর থেকেই ঋষভ কোনো একটা কঠিন মানসিক রোগে আক্রান্ত ছিল। তার নাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, বা সংক্ষেপে আমরা যাকে বলি ASD। খুব রেয়ার একটা রোগ। 100 জনের মধ্যে 1 জন শিশুর হয়। মায়ের গর্ভে থাকার সময় সামাজিক বেশ কিছু জটিলতার কারণে শিশুর এই রোগটা হয়। আবার অসময় গর্ভপাতের কারণেও এই রোগটা হতে পারে। এই ধর, সেই শিশুটির বয়স বাড়লেও তার মস্তিষ্কের বিকাশটা ঘটে না, তাই সে শিশুর মতোই আচরণ করে। 3 বছর বয়স থেকে ব্যাপারটি বেশি লক্ষ্য করা যায়। ঋষভের ক্ষেত্রেও সেইটাই ঘটেছিল। এই ধরনের বাচ্চারা বরাবর একলা থাকতে বেশি পছন্দ করে। কথা বলতে গেলে এদের বাধে। যে খেলনা দিয়ে তুমি তাকে খেলতে দেবে সে ওটা নিয়ে একা একা খেলবে। ভীষণ চুপচাপ শান্ত, লাইক ইন্ট্রোভার্ট। কিন্তু এরা ভীষণ জেদি এবং একরোখা প্রকৃতির হতে পারে। ঋষভও সেই ধরনের মানসিক রোগী মনে কর, তবে এর চিকিৎসা আছে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রোগের বিষয়টা নিয়ে আমি বাংলাদেশ থেকে প্রকাশিত একটা পত্রিকার আর্টিকেলে পড়েছিলাম। সারা পৃথিবীতে এই রোগে বহু শিশুই আক্রান্ত আজকাল, আর তার জন্য বেশ কিছু সংস্থা এই ধরনের শিশুদের নিয়ে চিকিৎসার জন্য এগিয়ে এসেছে। যাই হোক, তারপর? হ্যাঁ, এই ঋষভ আবার যেটা জেদ করত তাকে সেটাই নাকি করিয়ে ছাড়ত। অডিটোরিয়ামে ঘটনাটির দিন বাবা মায়ের সাথে ম্যাজিক শো দেখতে সেও গিয়েছিল। চোখের সামনে তার বাবাকে অমন নৃশংসভাবে মারা যেতে দেখেও ঋষভের সেই মানসিক রোগের কারণেই বোধহয় ওর আচরণে কোনো পরিবর্তন হয়নি।
তবে তার কিছুদিন পর থেকে নাকি অদ্ভুতভাবেই ওর আচরণে একটা ভয়ানক পরিবর্তন আসে। সে নাকি যখনই সুযোগ পেত লুকিয়ে কিচেন থেকে কখনো সে ধারালো ছুরি এনে বা কখনো কোনো রকমের ধারালো কোনো জিনিস এনে নিজের পুতুলগুলোর পেটের মধ্যে ঢুকিয়ে দিত, আবার খিলখিল করে হাসত। কখনো কখনো আবার নিজের ঘরের বিছানা থেকে সমস্ত বালিশপত্রের মধ্যে এই খেলাটা খেলতো, মানে বালিশের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে। আর এই খেলাটা খেলতে খেলতে ভীষণ ভালোবেসে ফেলেছিল সে খেলাটাকে। আশেপাশের প্রতিবেশীরা সবাই ঋষভের এই আচরণের কথাটা জানত, তাই ওদের বাড়িতে খুব বেশি লোকের যাতায়াত ছিল না, বলতে পারিস যেতে আর কি সাহস পেত না। গতকাল পুলিশ ওর মায়ের কাছ থেকে সবকিছু জানতে পেরে ঋষভকে কোর্টের নির্দেশে হোমে পাঠিয়ে দিয়েছে। তাহলে বলছিস আমার সন্দেহটা মিথ্যে? ভদ্রমহিলার এই ব্যাপারে কোনো হাত নেই, আর বাচ্চাটা মানসিক রোগের কারণে তার বাবাকে হত্যা করেছে, তাই তো? ভদ্রমহিলাকে আজ আমি কোর্টে দেখেছি, একেবারেই সাদামাটা গোছের। একটা অমন মানসিক ভারসাম্যহীন বাচ্চাকে সামলে রাখা যে কী ঝক্কির কাজ, সেটা ভদ্রমহিলাকে দেখেই বোঝা যায়। খুব খারাপ লাগলো জানিস। আজ কোর্ট থেকে বেরিয়ে আসার সময় দেখেছি বাইরে চাইল্ড হোমের কয়েকজন মহিলা, ওয়ার্ডেনের আর একজন ডাক্তার ভদ্রলোক ঋষভকে তার মায়ের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। স্বভাবতই ঋষভ চিৎকার করছে, কাঁদছে, তার মাকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছে। ভদ্রমহিলা নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ঢুকরে ঢুকরে কাঁদছে। উফ, সে কি প্যাথেটিক দৃশ্য রে ভাই, সেটা আর বলতে পারবো না। সেই সময় ভাবছি, তুই শেষে কিনা এমন একজন স্বামী সন্তানহারা ভদ্রমহিলাকে সন্দেহ করলি। দেখ, তুই বললি ভদ্রমহিলার 3টে বিয়ে, আবার বলছিস ভদ্রমহিলা একেবারেই সাদামাটা। তা একজন মহিলা 3টে বিয়ে করেছে, তার মানে তার চরিত্রটা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। তারপরেও বলছিস ভদ্রমহিলা 3টে বিয়ে করেছে মানে নিশ্চয়ই খারাপ নয়। হ্যাঁ, আমাদের মতো পুরুষ মানুষেরা তো 4-5টা বিয়ে করে কোনো দোষ হয় না, অথচ একজন নারী বিয়ে করলেই ভাই সমাজটাই এরকম রে। এই যে ভাবনাটা আমাদের ভাবা, একেবারেই ঠিক নয় রে বিজন, একেবারেই ঠিক নয়। তাহলে আর নারী পুরুষের সমান সমান কথাটা বলার অর্থ কি দাঁড়ায়? তাছাড়া এর পেছনে তো কোনো কারণ নিশ্চয়ই আছে, আর সেটা জানি বলেই ভদ্রমহিলা সম্পর্কে আমি এমন কথা বলছি। বেশ, তাহলে সেটাই বল। তুই বলছিস ভদ্রমহিলার প্রথম স্বামী ম্যাজিশিয়ানের হাতে মারা গেলেন, মানে এই জয়লাল মল্লিক। এরপর ভদ্রমহিলার দ্বিতীয় স্বামী, তার পরিচয়? দেখ, প্রথম স্বামী মারা যাওয়ার পরে ভদ্রমহিলা বেশ দিশেহারা হয়ে পড়ে। এক তো অমন মানসিক ভারসাম্যহীন ছেলে, তার উপরে জয়লাল মল্লিকের সম্পত্তির একটা কানাকড়িও তিনি নাকি পাননি। অবশ্য ভদ্রলোকের থাকার মধ্যে একতলার একটা টালির 2 কামরা বাড়ি আর ব্যাংকে জমানো কিছু টাকা পয়সা ছিল। ছেলের চিকিৎসা করতে গিয়ে ভদ্রলোক নাজেহাল হয়ে গিয়েছিলেন। তারপরে ছেলের এক এক সময় এক এক জেদ, সে যখন যা চাইতো তাকে সেটা এনে দিতে হতো। শুনলাম এই কারণেই ভদ্রলোকের নাকি বাজারে ধার আর সুদের পরিমাণ এত ছিল যে টাকা শোধ করতে গিয়ে শেষকালে বাড়িটাকে অবধি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তিনি। মহিলার ভাগ্যে বলতে গেলে কিছুই জোটেনি। মহিলার বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো ছিল না। বাবা মা মারা গিয়েছিলেন, তাই তিনি সেখানে নিজের 2 দাদা বৌদির সংসারে আগাছার মতো গিয়ে গুজিয়ে উঠেছিল, এটাই বলা যায়। বৌদিদের হাতে দিন রাত্রি লাথি গুঁতো ঝ্যাঁটা, সেখানে বছরখানেক ছেলেকে নিয়ে কোনো রকমে মাথা গুঁজে পড়েছিলেন। তারপর কোনো এক যোগাযোগ মারফত ভদ্রমহিলা দুর্গতি নারায়ণ সাহা নামে এক বছর 60-এর বৃদ্ধ লোককে দেখাশোনার খাতির করতে তার বাড়িতে যায়। ভদ্রলোক ছিলেন পেশায় একজন মস্ত বড় নামকরা উকিল। ভদ্রলোকের স্ত্রী বিয়োগের পরে তিনিও তার বছরখানেক পরে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েন। ভদ্রলোকের 2 হাত এবং ডান পা সম্পূর্ণ প্যারালাইজড। ভীষণ খিটখিটে টাইপের লোক, তাই জন্য কেউ তার কাজ করতে চাইতো না, বা বলা ভালো কাজ করলেও খুব বেশি দিন টিকতে পারতো না। ভদ্রলোকের নিয়ম অনুযায়ী এবং সময় অনুযায়ী বাড়ির লোকেদের চলতে হবে, তার কথায় উঠতে হবে, তার কথায় আবার বসতেও হবে। তা না হলে কাহারও রেহাত নেই। শুনেছি কর্মচারীদের কাজে কোথাও ভুল হলে তিনি এমন সব কথা শোনাতেন আর গালিগালাজ করতেন যে তাদের পেট থেকে অন্নপ্রাশনের ভাত অবধি তুলিয়ে দিতেন। কিন্তু অভাবী এই মহিলা সমস্ত কিছু শুনেও ভদ্রলোকের দেখাশোনা করতে রাজি হন। এই সম্প্রীতির পাল্লায় পড়েই নাকি বছরখানেকের মধ্যে ভদ্রলোকের খিটখিটে স্বভাব আর তার সমস্ত নিয়মকানুন হাওয়া হয়ে যায়
একদিন নাকি ভদ্রলোক সম্প্রীতিকে বিয়ের প্রস্তাব দেন। বুঝে দেখ, একেবারে বুড়োর শখ কত! 60 বছর বয়সী একটা বুড়ো তার হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। সম্প্রীতি যে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিল একমাত্র ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে, সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যায়। সে তো আর বুঝবে না যে বুড়োটা তার বাবা। শুনেছি ঋষভ তাকে দাদা বলে ডাকতো, মানে দাদু আর কি। ভদ্রলোকের বিষয় সম্পত্তি ছিল অঢেল, নিজের ছেলে মেয়ে কিচ্ছু ছিল না। তাই তার মৃত্যুর পরে এই সম্পত্তির মালকিন যে শুধু সেই হবে, হতে পারে সেই কথাটা ভেবেই ভদ্রমহিলা ওই বুড়োটাকে বিয়ে করেছিলেন। বিয়ের ঠিক বছর দুয়েক পরেই দুর্গতি নারায়ণ উপরে চলে গেলেন। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কিন্তু বুড়োর বাড়ির ফ্যামিলি ডক্টর হেমন্ত কুমার দাশগুপ্ত নামের এক ভদ্রলোকের কাছ থেকে জানা যায় যে সেই বৃদ্ধ দুর্গতি নারায়ণের হার্টের সমস্যা থাকলেও তিনি যে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে মারা গিয়েছিলেন তা ভদ্রলোক জানিয়েছেন। কিন্তু আচমকাই তার সাথে আতঙ্কজনক বিষয় এমন কি ঘটে গেল যে তিনি হার্ট অ্যাটাকে একেবারে মরেই গেলেন, সেই বিষয় নিয়ে ডাক্তারবাবুর যত সন্দেহ। এই ব্যাপারে অবশ্য পুলিশ তদন্ত করলেও তাতে তেমন কিছু জানা যায়নি। বৃদ্ধ দুর্গতি নারায়ণকে ভদ্রমহিলা বিয়ে করার পরে কি ঋষভ তার বাড়িতেই ছিল? মানে বলতে পারিস পুরো বাড়িটাই তখন তার মা আর ছেলে মিলে দখল করে খুব শান্তিতেই বসবাস করছিল। বিয়ের পরে বৃদ্ধ তার সমস্ত সম্পত্তি ওই ভদ্রমহিলার নামেই করে দিয়ে গিয়েছিলেন। তাহলে আমার আন্দাজ ঋষভের সেই ছুরি দিয়ে খেলা দেখানোর ফলেই আতঙ্কগ্রস্ত হয়ে বৃদ্ধ দুর্গতি নারায়ণ হার্ট অ্যাটাকে মারা যান। ধুর, কি সব বলছিস তুই? হতেই পারে না। আর এই ঘটনার পিছনে ওই ভদ্রমহিলারই হাত ছিল বলে আমার সন্দেহ হচ্ছে এখন, জানিস তো। তার কারণ ভদ্রমহিলা যদি ধোয়া তুলসী পাতাই হতেন, তাহলে এই জয়লাল মল্লিকের নাম করে কেউ কেন আমাকে বারবার এই বিষয়ে সাহায্য করতে চাইছেন? কেন ভদ্রমহিলাকে বলছেন যে উনি ভালো নন? তাছাড়া এই ফাইলটা আমার হাতে কেন দিলেন? তোর গলা নকল করে তোর নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। আমার কি মনে হয় জানিস তো, সেই অডিটোরিয়ামে জয়লাল মল্লিকের মৃত্যুর পেছনেও ভদ্রমহিলার কোনো না কোনো যোগসূত্র আছে। নাহলে কেউ কেন মিছে মিছে আমাকে সাহায্য করতে যাবে বলতো? এটা অবশ্য ভুল বলিসনি। নিশ্চয়ই এখানে কারোর কোনো স্বার্থ জড়িয়ে আছে। আচ্ছা, আমাকে ভদ্রমহিলা কেন জিজ্ঞেস করলেন যে এটাতে আপনার কি মনে হয়? নিছকই একটা দুর্ঘটনা, নাকি আমার ছেলে খুন করেছে? এইসব প্রশ্ন আমাকে করার কারণটা কি বল? উফ, ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন। ভেবে দেখ, সেই সময় ওনার মানসিক পরিস্থিতিটা কি? এমন প্রশ্ন তো করতেই পারেন। কারণ একদিকে তার একমাত্র অবলা মানসিক বিকারগ্রস্ত ছেলেটিকে পুলিশ আটক করে রেখেছে, অন্যদিকে তিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন। এমন অবস্থায় এসব কথা না বলার তো কোনো কারণ নেই। আচ্ছা, মানলাম, তারপর বলে যা। ভদ্রমহিলা দুর্গতি নারায়ণের মৃত্যুর পরে কি করলেন? ভগবানের অশেষ করুণায় ভদ্রমহিলার সেই প্রথম বোধহয় জীবনে সুখের দিন দেখেছিল। টাকা পয়সার অভাব ছিল না তার। দুর্গতি নারায়ণের বাড়িতে থাকাকালীন এই ভদ্রমহিলা একজনের সঙ্গে গোপনে সম্পর্ক চালাতেন, আর তিনিই হলেন এই সুদর্শন মিত্র। পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার। সম্প্রীতি ছিল ভদ্রলোকের দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের বউকে তিনি ডিভোর্স দিয়ে দেন, কারণ সেই স্ত্রী নাকি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। সেই পক্ষের স্ত্রী সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, তুই সেদিন যাকে থানায় দেখেছিলি। এই তো দেখছি সেই চলতি কথাটার মতো, যার যেমন তার জোটেও তেমন। যাই হোক, তারপর? বাচ্চাটার নাম রিনি, বয়স 3। এরপর দুর্গতি নারায়ণের মৃত্যুর মাস 6 পরেই এই প্রেমের ব্যাপারটা পাঁচকান হয়, আর সম্প্রীতি তাতে দেরি না করে সময় থাকতেই বিয়েটা করে ফেলে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের এই ডিগ্রি নিয়ে চাকরির খোঁজে ঘুরে বেড়ানো এই সুদর্শন মিত্র হাতে চাঁদ পায়। ভদ্রলোকের নাকি ওটাই ছিল স্বভাব। এক জায়গায় বেশি দিন ধরে চাকরি করতে পারতেন না। অনেকগুলো চাকরি ছেড়ে শেষে তার বয়সকালে একটা নতুন চাকরি জোটেনি, তাই বুড়ো বয়সে তিনি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন একেবারে। একদিন 10 জনের পাছে তাদের নামে খুব খারাপ কিছু বলে, তাই দুর্গতি নারায়ণের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আসাম রোডের কাছে দক্ষিণ কালীতলার কাছেই নীলকণ্ঠ অ্যাপার্টমেন্ট নামে একটা বড় অ্যাপার্টমেন্ট নিয়ে তারা সংসার শুরু করে। বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে ঋষভ এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কি আর জানতো?
পরিবারটা একেবারে তছনছ হয়ে গেল। এরপরেও কি তুই বলবি ভদ্রমহিলা দোষী? এখনো তোর ওনার প্রতি সন্দেহ হয়? কথাগুলো শুনে আমার আর কিছু বলার বাকি ছিল না, শুধু বললাম, বুঝলাম। তাহলে আচ্ছা, এখন এই ফাইলটার কি করব বল? আপাতত অফিসেই জমা রাখ, পরে পুলিশের হাতে তুলে দেব, তারা বুঝে নেবে। আর এই নিয়ে বেশি মাথা ঘামাতে যাস না প্লিজ। ছোট্ট একটা ছেলে ভুল করে তার বাবাকে খুন করে ফেলেছে, এই পর্যন্তই যথেষ্ট। এর বেশি কিছু করার দরকার নেই। তুই বরঞ্চ অন্য কোনো খবর কর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর ফাইলটাকে হাতে নিয়ে ফিরে এলাম নিজের কেবিনে। পুনরায় ফাইল খুলে দেখতে লাগলাম। মাথার মধ্যে বারবার ফিরে আসতে থাকলো সেই একই কথাগুলো। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য ভাসে। মাথায় হাত দিয়ে বসে সমস্ত ঘটনাগুলোকে চিন্তা করতে লাগলাম, কিন্তু কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারলাম না। ভদ্রমহিলার প্রতি আমার সমস্ত সন্দেহ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। পরের দিন থেকে নিজের কাজ নিয়ে দিব্যি ব্যস্ত হয়ে পড়েছিলাম। অমিও নিজেই সেই ব্যাপারটা নিয়ে খবর করছিল। আমার মাথা থেকে সমস্ত চিন্তাগুলো ঝেড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু তার ঠিক 3 দিন পরের কথা। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসেছি। ফ্রেশ হয়ে ডাইনিং রুমের সোফায় বসে টিভিতে খবর দেখছিলাম। সন্ধে 7টা নাগাদ মোবাইলটা বেজে উঠল। বার দুয়েক রিং হতেই ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একজন নারী কণ্ঠস্বর বলে উঠল, আপনার কথা মতো আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি আপনার ফ্ল্যাটের একদম কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আপনি আপনার ফ্ল্যাটের রুমেই আছেন তো? এক মুহূর্ত ভাবলাম হয়তো রং নাম্বার, তাই বললাম, আপনি কাকে চাইছেন বলুন তো? আপনি জার্নালিস্ট মিস্টার বিজন গুপ্ত কথা বলছেন, তাই তো? আমার নামটা ওনার মুখে শুনে এক মুহূর্ত থেমে গেলাম। শুকনো গলায় বললাম, হ্যাঁ বলছি, কিন্তু আপনি? যা বাবা, এর মধ্যেই ভুলে গেলেন। আমি সম্প্রীতি মল্লিক কথা বলছি। কথাগুলো শোনার সাথে সাথে অনুভব করতে পারলাম বুকের মধ্যে আচমকাই একটা ভারী কিছু এসে যেন পড়ল। গলার কাছটা কেউ যেন দুহাত দিয়ে চেপে ধরেছে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। হাত ফসকে মোবাইলটা সোফার উপর পড়ে গেল। সেটা থেকে বার তিনেক হ্যালো হ্যালো করে উঠল সেই নারী কণ্ঠস্বর। হ্যালো হ্যালো। তারপরই কুক কুক করে শব্দ। ফোনটা কেটে যেতেই সমস্ত শরীরে একটা অজানা ভয়ে কাঁপছে বুঝতে পারলাম। তার কারণ অবশ্য সেই নারী কণ্ঠস্বর, আমার কাছে যেটা একেবারেই অপ্রত্যাশিত। কিন্তু কেন তিনি এই সময় আমার ফ্ল্যাটে আসছেন, আর কেই বা তাকে আমার ঠিকানা দিল, আমার বোধগম্য হলো না। এখন কেবল সেই সময়টার জন্য অপেক্ষা। তবে এখানে খানিকটা হলেও ধরে নিতে পারি যে সেই অজানা লোকটাই এমন কাণ্ডটা ঘটিয়েছে। সোফায় বসে বসে অসম্ভব ঘামছি। সেই মুহূর্তেই আমার ফ্ল্যাটের ডোরবেলটা বেজে উঠল। আচমকা সেই শব্দে আমার হৃৎপিণ্ডটা যেন গলা থেকে বেরিয়ে আসতে চাইছিল। ডোরবেলের টিং টিং শব্দটার সাথে আমার বুকের ভিতরে হৃৎপিণ্ডের ধুকপুকানি শব্দটা যেন তীব্র থেকে তীব্রতর হয়েছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তিটাকে মুহূর্তের জন্য যেন একজন হিংস্র, একজন পিশাচিনীর থেকে কম মনে হলো না। তাকে দেখে একবারের জন্য আমার মনে হলো না যে বিগত দিনে তার স্বামী মারা গেছে এবং তার ছেলেটি পুলিশের হাতে বন্দী। তার সেই চোখ দুটোতে নেই কোনো শোকতাপের লক্ষণ, কোনো রকম অনুশোচনা নেই, অনুতাপ নেই। কেবল সে আমায় যেন মুহূর্তের জন্য কোনো এক মায়াবী জাদুতে আবদ্ধ করে নিল। বাইরেই দাঁড় করিয়ে রাখবেন বুঝি? কথাটা শুনেই হকচকিয়ে গেলাম। নিজেকে খানিকটা সামলে নিয়ে শুকনো গলায় বললাম, না না, আসুন আসুন। আমি দরজা ছেড়ে সরে দাঁড়াতেই ভদ্রমহিলা ঘরে ঢুকলেন। ঘরের চারিদিকে তার কুদৃষ্টি নিক্ষেপ করতে করতে সোফায় গিয়ে বসলেন। আমি দরজা খোলা রেখে গিয়ে আসতেই ভদ্রমহিলা বললেন, তা বিজন বাবু, আপনি এমন কাজ কি আগেও কখনো করেছেন নাকি? মানে? মানে এই যে আপনার সাংবাদিকতার পাশাপাশি আড়ালে মানুষকে ব্ল্যাকমেল করার কাজটা, সেটা এর আগেও নিশ্চয়ই করেছেন কারোর সাথে? ব্ল্যাকমেল? মানে আমি? ন্যাকামি। যাই হোক, আমার হাতে নষ্ট করার মতো সময় একেবারেই নেই। কথাটা বলতে বলতে ভদ্রমহিলা তার হ্যান্ডব্যাগ খুলে 2 বান্ডিল নোট বার করে আমায় দেখিয়ে বললেন, 2 লাখ আছে,
আপনি যা চেয়েছিলেন আমি সেটাই এনেছি। এখন সেই ফাইলটা দিয়ে দিন, আমায় যেতে হবে। আচমকাই একসাথে যেন দুটো ধাক্কা খেলাম। সোফায় গিয়ে বসে পড়লাম। আমার মুখে যেন কথা আটকে গেল। ফাইলটার ব্যাপারে তাহলে কি উনি জেনে গেছেন? এখন আমি বেশ বুঝতে পারছি সেই লোকটা আমার কাঁধে বন্দুকটা রেখেছেন, কিন্তু তার উদ্দেশ্যটা কি? কই দিন ফাইলটা, এত কি ভাবছেন? কথাটা কানে যেতেই আমি নিজেকে খানিকটা সামলে নিয়ে বললাম, আসলে সেই ফাইলটা আমার অফিসে রাখা আছে। মানে আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন নাকি? আপনি আমায় আজ দুপুরে তো ফোন করে বললেন যে আপনার ফ্ল্যাটে সেই ফাইলটা আছে, আপনি সন্ধ্যে 7টার পরে টাকাটা নিয়ে চলে আসুন। তাহলে এমন কথা কেন বলছেন? কেন বলেছেন? হ্যাঁ, হয়তো তা বলেছি, কিন্তু ফাইলটা তো আমার অফিসে ড্রয়ারই রাখা আছে। আপনি আমাকে আগামীকাল যদি... কথাটা আর শেষ করতে না দিয়ে ভদ্রমহিলা তার ব্যাগ থেকে একটা রিভলভার বের করে আমার দিকে তাক করে বললেন, এর আগে যে 3টে খুন করেছি তা আপনি ভালো করেই জানেন মিস্টার বিজনবাবু। ফোন করে আমায় আমার সমস্ত অপরাধগুলো আপনি দিব্যি মনে করিয়ে দিয়েছেন, আর তার একটা ফাইল আপনি ইতিমধ্যে সমস্ত প্রমাণ তাতে তৈরি করে ফেলেছেন বলে জানিয়েছেন। আর এই মুহূর্তে যদি সেই ফাইল আমি না পাই, তাহলে আরও একটা খুন করতে আমার কিন্তু একটুও হাত কাঁপবে না। আর আপনি নিশ্চয়ই জানেন যে একটা খুনের শাস্তিও যা, 4 খুনের শাস্তিও তাই। সেই কারণে শাস্তির ভয় আমি অন্তত কখনোই পাই না, কখনো করিনি, আর ভবিষ্যতেও করব না। বাঁচতে চান তো এক্ষুনি ফাইলটা আমায় দিন, দিন, না হলে কিন্তু... দাঁড়ান, এক মিনিট। বিশ্বাস করুন ম্যাডাম, আমার কাছে এই মুহূর্তে সেই ফাইলটা নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই ফাইলটা আপনাকে আমি আগামীকালের মধ্যে দিয়ে দেবো। টাকা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। ভদ্রমহিলার হাতে রিভলভার দেখে আমার সমস্ত সাহস মুহূর্তের মধ্যে উবে গিয়েছিল, কিন্তু ভদ্রমহিলা আমার কথায় বিশ্বাস করল না। রিভলভারটা আমার কপালে ঠেকিয়ে বললেন, ঠিক আছে, আমি জেলে যাওয়ার আগে শেষ খুনটা তাহলে করেই যাই। আমি চোখ বন্ধ করে নিলাম। ট্রিগার টানা শব্দ শুনতে পেলাম বেশ জোরে একটা, কিন্তু তার থেকে যে গুলি বেরিয়ে এলো না সেটা বুঝতে পারলাম। সেই মুহূর্তে আমার ফ্ল্যাটের বাইরে থেকে হাততালি দিতে দিতে কে যেন ঢুকে এসে বলল, সাব্বাস মিসেস মল্লিক, সাব্বাস। তবে ওতে গুলি নেই, গুলিগুলো সব আমার কাছে আছে। দুর্গতি নারায়ণ রিভলভার রাখতো, কিন্তু তার যে গুলিগুলো তা আমার কাছে রেখে দিয়েছিলাম। কারণটা নিশ্চয়ই আপনি জানেন। মাথা গরম করে কোন দিন কাকে সে গুলি করে মেরে ফেলবে তা তো কোনো ঠিক ছিল না। তাই তার সে গুলি আমার পকেটে, দেখাবো নাকি? তাই মিছিমিছি বিজনবাবুকে ফাঁকা রিভলভার দেখিয়ে ভয় দেখানোর কোনো মানে হয় না। ওটাকে রেখে দিন, আপনার খেলা এবার শেষ। কথাগুলো কানে যেতেই রিভলভারের স্পর্শটা আচমকাই সরে গেল বলে টের পেলাম। আমি সামনে তাকাতেই ভদ্রলোককে দেখে ঠিক চিনতে পারলাম না। 60 বয়সী ভদ্রলোককে দেখে বেশ সম্ভ্রান্ত ঘরের বলে মনে হলো। ভদ্রলোকের পিছনে পুলিশের ভদ্রলোককে আমি আগেই চিনতাম। দরজার বাইরে বেশ কয়েকজন পুলিশ আর মহিলা কনস্টেবলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। লোকটাকে দেখতে পেয়ে ভদ্রমহিলার মুখে আতঙ্ক খেলে গেল। তিনি বললেন, আপনি এখানে? ভদ্রলোক এগিয়ে এসে বললেন, মনে করুন এতগুলো দিন ধরে আমি ওই সময়টার অপেক্ষাতেই ছিলাম। বিজনবাবু ঠিকই বলেছেন, ওনার কাছে সেই ফাইলটা নেই, ওটাকে ছেড়ে দিন। আসুন বড়বাবু। সুস্বাস্থ্যবান মধ্যবয়সী পুলিশ ইন্সপেক্টর এগিয়ে আসতেই আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সোফা থেকে উঠে পড়লাম। জানি না কেন সেই মুহূর্তে এদের দেখে আমি প্রাণ ফিরে পেলাম, কিন্তু আমার মাথার ভিতর হাজারো প্রশ্নের জট ভিড় করেছিল। সেই মুহূর্তে সেটা যেন আরো বেড়ে গেল। ভদ্রলোক আমাকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করবেন না বিজনবাবু, আমরা কি আপনার ঘরে কিছু সময় বসতে পারি? আমি ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানাতেই ভদ্রলোক সোফায় বসে পড়লেন। ইন্সপেক্টর ভদ্রলোকও উল্টো দিকে রাখা বেতের চেয়ারে গিয়ে বসলেন। ভদ্রমহিলা রিভলভারটা সোফায় রেখে দিয়ে হাতে চেটো দিয়ে নিজের মুখ ঢেকে কেঁদে ফেললেন। মাথার ভিতর আরো একটা জট লেগে গেল। ভদ্রলোক পুনরায় আমাকে বললেন, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই বিজনবাবু। আমি অ্যাডভোকেট মিস্টার DN সাহার বন্ধু কাম ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর হেমেন্দ্র কুমার দাশগুপ্ত। নামটা শুনেই চিনতে আমার অসুবিধে হলো না। ভদ্রলোককে নমস্কার জানাতেই উনি বললেন, আর ইনি হলেন শিবপুর থানার ওসি মিস্টার DK বোস। ওনাকে আপনি চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, ওনাকে আমি বেশ চিনি, কিন্তু আপনারা এই সময়... বলছি, সব বলবো। মিসেস মল্লিক, কেঁদে কোনো লাভ নেই।
আপনি এতদিন ধরে যে ঘৃণ্য কাজগুলো করেছেন তার সমস্ত এভিডেন্স আমি পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছি। এখন ভালো ভালো নিজের অপরাধগুলো স্বীকার করে নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে দিন। আপনার জন্য আশা করি ভালো হবে। কথাটা বলেই তিনি একটা ফাইল নিজের কোটের ফাঁক থেকে বার করে নিয়ে এসে সামনের টেবিলে রাখলেন। সে ফাইলটাকে দেখে আমার চিনতে ভুল হলো না যে সেই ফাইলটা কিসের, এবং আমার যতদূর মনে পড়ে আমি সেটাকে আমার অফিসের কেবিনের টেবিলের ড্রয়ারে রেখে এসেছিলাম। আর এখানে অদ্ভুত ব্যাপার হলো, ফাইলটা ভদ্রলোকের হাতে এলো কি করে? ওসি মিস্টার ডি.কে বোস বললেন, মিসেস মল্লিক, আপনি আপনার ছেলে ঋষভের মানসিক রোগের ফায়দা নিয়ে একের পর এক যে খুনগুলো করিয়েছেন তার প্রমাণ আমাদের কাছে আছে। এমনকি ঋষভ নিজেও আমাদের কাছে বলেছে যে আপনি তাকে খেলা করতে ছুরি দিতেন এবং তাকে সে ছুরি দিয়ে কিভাবে খেলতে হয় সেটা শিখিয়েছিলেন। সে অবুঝ একটা শিশু, তাকে যা যা শিখিয়েছিলেন সে সেটাই করেছে। কি তাই তো? সেই সময় আমি একেবারে হাঁ হয়ে গিয়েছিলাম। আমার সন্দেহগুলো আজ একেবারে সত্যি হতে চলেছে। মিসেস মল্লিক নিজেকে সামলে নিয়ে মাথা হেঁট করে অনুতাপের স্বরে বললেন, হ্যাঁ, আমি যে অপরাধ করেছি তার শাস্তি হয়তো এই দুনিয়ায় নেই, আছে কিনা আমার জানা নেই, কিন্তু সেই অপরাধ করতে আমি কেন বাধ্য হয়েছি তা আপনারা জানেন না। হ্যাঁ, সে আমরা এখন জানি। আপনার বৈবাহিক জীবনের শুরুতেই আপনি প্রথম ধাক্কাটা খান ঋষভের মানসিক রোগটার জন্য। যখন আপনারা জানতে পারেন যে ঋষভ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো একটা কঠিন রোগে আক্রান্ত, তার চিকিৎসার কোনো খামতি আপনারা রাখেননি। নিজেদের সমস্ত শখ আহ্লাদগুলোকে আড়ালে রেখে যে অর্থকষ্টের মধ্যে দিয়ে আপনি এবং আপনার প্রথম স্বামী মিস্টার জয়লাল মল্লিক দিন যাপন করেছিলেন, আমরা সে কথা এখন জানি। বাবা মা হিসেবে আপনারা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে আপনি যে অন্যায় কাজটা করেছিলেন তা আমরা জেনে গেছি। এখন সে কথাটা আমরা আপনার মুখ থেকে জানতে চাই। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি আমার প্রথম স্বামী মিস্টার জয়লাল মল্লিকের মৃত্যুর জন্য আমিই দায়ী। কিভাবে সে খুনটাকে করালেন সেটা কি জানতে পারি? অভাব, অর্থকষ্ট আর ঝগড়াঝাটির মধ্যে দিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে নিয়ে দিনের পর দিন চলতে চলতে আমি আমার জীবনের প্রতি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম সুইসাইড করে এই সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দিই, কিন্তু ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে আমি বরাবর পিছিয়ে এসেছি। জয়লাল প্রায় তিনি মদ খেয়ে জুয়ার টাকা খুইয়ে আসতো, ধার দেনা করে ডুবে গিয়েছিল। তার জন্য কিছুদিন বাদে আমার গায়ে হাত পর্যন্ত তুলতো। আমি নাকি সংসারের অলক্ষী, আমার জন্যই নাকি সে ধার দেনা করে ডুবেছে। এমন একটা মানসিক রোগী ছেলের জন্ম দেওয়ার জন্য নাকি আমিই দায়ী। তবে ঋষভ পেটে থাকতেও আমি ওর হাতে অনেকবার মার খেয়েছি, এমনকি কিছু দিন আমার না খেয়েও কেটেছে। জুয়া খেলে হেরে এসেছে আর তার দায় পড়েছে আমার উপর। হয়তো সেই সব দিনগুলোর জন্যই ঋষভ জন্মের পর থেকে সেই কঠিন রোগ নিয়ে সময়ের আগেই পৃথিবীতে এসেছিল। আপনি তো ডাক্তার, এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল। বুঝতে পেরেছি। তারপর পড়ে মার খাওয়ার থেকে একদিন প্রতিবাদ করার ভীষণভাবে প্রয়োজন পড়েছিল। তাই ঠিক করেছিলাম জয়লালকে যে করেই হোক পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে সরাবো জানেন, অনেক উপায় ভেবেছি, কিন্তু সেগুলো না ঠিক মনোপুত হয়নি। আচমকাই একদিন সুযোগটা হাতে এলো। আমার কলেজের এক বান্ধবী সুপর্ণা নাথের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওর বাড়ি বাদুরিয়ায়। বিয়ের পরেও মাঝে মধ্যে ফোনে আমাদের যোগাযোগ ছিল, কথা হতো। একদিন সে ফোন করে আমাকে জানালো আমাদের শিবপুর অডিটোরিয়ামে বিখ্যাত জাদুকর বি.এন. রায় ম্যাজিক শো দেখাতে আসছেন। সে জাদুকরের একজন সহকারী হিসেবে অনেক বছর কাজ করেছে, তাই আমাদের তিনজনকে ওই শোতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেই শো দেখার জন্য আমাদের তিনজনের ভিআইপি টিকিটও বুক করে রেখেছিল। ওর সাথে অনেক দিন পর দেখা হবে বলেছিল। বলতে পারি সেই সময় আমার মাথায় বুদ্ধিটা আসে। আমি টেলিভিশনে ভদ্রলোকের বেশ কয়েকটা ম্যাজিক শো দেখেছিলাম। সে সময় মনে পড়ে গিয়েছিল ম্যাজিকের মধ্যে একটা ম্যাজিক, তলোয়ার দিয়ে একটা মানুষকে দুটুকরো করে আবার জোড়া লাগিয়ে দেওয়া।
আর বুঝতে পেরেছিলাম যে এই ম্যাজিকটাকে আমাকে কাজে লাগাতে হবে। এই ম্যাজিকটা আমি যদি কাজে লাগাতে পারি তাহলে সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না। সেই কথা মনে করেই আমি সুপর্ণাকে ম্যাজিকটা দেখাবে কিনা জিজ্ঞাসা করি। জানতে চাওয়াতে সুপর্ণা বলল ওটাই নাকি ওনার সব থেকে বেস্ট ম্যাজিক। ব্যাস, তারপর অডিটোরিয়ামে ম্যাজিক শো দেখতে যাওয়ার দিন একটা হাতখানেকের তলোয়ার আমার শাড়ির ভিতর কোমরের সাথে বেঁধে নিয়ে গিয়েছিলাম। শোয়ের আগে সুপর্ণার সাথে দেখা করলাম, আমার স্বামী আর পুত্রের সাথে ওর পরিচয় করালাম। খানিক সময় ওর সাথে কথা বলতেই ওর ড্রেসিং রুমে ডাক পড়ল। সে চলে যেতেই জয়লাল আর ছেলেকে সিটে বসতে বলে আমি সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ওরা দুজন চলে যেতেই আমি সবার চোখের আড়ালে গিয়ে ম্যাজিকের সমস্ত জিনিসপত্রের মধ্যে তলোয়ারটাকে কোমর থেকে খুলে ওর মধ্যেই রেখে দিয়ে এসেছিলাম। তবে আমি ধরেই নিয়েছিলাম হয়তো ব্যাপারটা ধরা পড়ে যাবে, কিন্তু তার হয়নি। আমার লক্ষ্য যে পূরণ হয়েছিল তা তো এখন বুঝতেই পারছেন। ওই খেলাটা দেখাবার সময় জয়লালকে আমি স্টেজে উঠতে বাধ্য করেছিলাম জোর করে। বলেছিলাম, তুমি স্টেজে উঠেছো দেখলে ঋষভ ভীষণ আনন্দ পাবে। কথাগুলো শুনতে শুনতে আমি মনে মনে ভদ্র মহিলার বুদ্ধির প্রশংসা করছিলাম। ইন্সপেক্টর বললেন, তলোয়ারটা কোথায় পেয়েছিলেন? শিবপুর বাজারের কাছে একটা কামারশালা থেকে। সেদিন দুপুরেই কিনে নিয়ে এসেছিলাম। আশ্চর্যজনক ব্যাপার, এত বড় একজন ম্যাজিশিয়ান আসল আর নকল তলোয়ারের ফারাকটা বুঝতে পারলো না। ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ, সেটা নিয়ে ভেবেও আমি বেশ অবাক হচ্ছি। হতে পারে তার খেলা দেখানোর মধ্যে এতটাই মনোযোগী হয়েছিলেন যে ব্যাপারটা উনি ঠিক সময় মতো খেয়াল করেননি। তাছাড়া স্টেজে সেই সময় নানান রঙের আলো আধারির খেলা চলছিল, ব্যাপারটা হয়তো খেয়াল করেননি তিনি। হ্যাঁ, ওটাই সম্ভব। তারপর মিসেস মল্লিক, আপনি আপনার বাপের বাড়ি ফিরে গেলেন, আর সেখানে দাদা বৌদিদের কাছ থেকে ঘাড় ধাক্কা খেয়ে আমার বন্ধুর বাড়িতে কাজের সুযোগ পেয়ে চলে এলেন। আমার বন্ধুর সেবা করতে করতে সেখানে থাকার মতো একেবারে পাকাপাকিভাবে ব্যবস্থা করে ফেললেন। তার সম্পত্তি দখল করার লোভে আপনি আপনার সেবা আর কথার ছলে ভুলিয়ে তার মতো একজন প্যারালাইজড বৃদ্ধকে বিয়ে পর্যন্ত করে ফেললেন। আপনি জানতেন যে দুর্গতি নারায়ণ আর কতদিনই বা বাঁচবেন, সে মরে গেলে সমস্ত সম্পত্তি তো আপনারই হয়ে যাবে। এখানে আপনি বুদ্ধিটা ভালো ভেবেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে আপনি আর সেই ধৈর্য ধরে রাখতে পারলেন না। তাকেও আপনি বলতে পারি খুন করলেন, আর সেটাও ছিল আপনার প্ল্যান মাফিক, কি তাই তো? হ্যাঁ। আর সেই ব্যাপারটা আন্দাজ করতে পেরেই আমি পুলিশের দ্বারস্থ হই। তারা অবশ্য তেমন কোনো প্রমাণ না পেয়ে কেসটাকে স্বাভাবিক মৃত্যু বলে দেয়, কিন্তু আমি আমার বন্ধুকে যত চিনতাম তাতে সে যে আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করে মরবার পাত্রটি নয় তা আমি বুঝতে পেরেছিলাম। আর সেই কারণে ভেতরে ভিতরে আপনার সম্পর্কে সমস্ত কিছু আমি খোঁজ করতে থাকি। দুর্গতির মৃত্যুটা কিভাবে হয়েছিল তার আন্দাজ আমি করতে পেরেছিলাম। তবে আপনার মুখ থেকে শুনতে পেলে ভালো হতো, কি করেছিলেন তার সাথে? অ্যাডভোকেট বাবুকে বিয়ে করার আগে থেকে আমার লোভের সীমা চরমভাবে অতিক্রম করেছিল। আমার মতো একজন অভাগী অভাবগ্রস্ত মহিলার চোখের সামনে আচমকাই এত অর্থ দেখার পর সেগুলোকে পাওয়ার লোভ আমি সংবরণ করতে পারিনি। তাই সবকিছু জেনে শুনেই বুড়োটাকে বিয়ে করতে এক প্রকার বাধ্য হলাম। কিন্তু তার কিছুদিন পরেই বুঝতে পারলাম যে নিজের নামে সমস্ত সম্পত্তি যদি লিখিয়ে নিতে না পারি তাহলে এই বিয়েটা করে কোনো লাভ নেই। তাই একদিন রাতে ঋষভের হাতে ছুরি দিয়ে অ্যাডভোকেট বাবুকে ভয় দেখানোর কথা বললাম। আমি জানি ওটা ওর কাছে একটা খেলনা মাত্র, আর সে আমার কথা শুনে ছুরি নিয়ে ঢুকে গেল ভয় দেখাতে। প্যারালাইজড রোগী তিনি, বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। চিৎকার করে আমায় তিনি ডাকতে লাগলেন। আমি ঘরে ঢুকতেই তিনি ঋষভকে তার ঘর থেকে নিয়ে যেতে বললেন। আমি সেই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। তাকে আরো ভয় দেখিয়ে সেই মুহূর্তে জোর করে সমস্ত টাকা পয়সা সম্পত্তি সব সই করিয়ে নিয়েছিলাম। কোর্ট পেপার অবশ্য আমি আগে থেকে জোগাড় করে রেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তিনি ওভাবে আচমকাই মারা যাবেন। তবে তার যেহেতু হার্টের অসুখ ছিল, তাই সেই যাত্রা আমরা দুজনই পুলিশের হাত থেকে বেঁচে গেলাম। আমি এমনটাই আন্দাজ করেছিলাম, কিন্তু আমার কাছে প্রমাণ কিছু ছিল না। অবশ্য সন্দেহের আরো একটা বড় কারণ হলো
যখন শুনলাম দুর্গতি নারায়ণ তার সমস্ত সম্পত্তি রাতারাতি আপনার নামে করে দিয়েছিল। সে যাই হোক, এরপর দুর্গতি নারায়ণের মৃত্যুর পর আপনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে তার 2 বছর পরে সুদর্শন মিত্রকে বিয়ে করে নিলেন, আর আসাম রোডের ধারে কালীতলার মতো এমন একটা আভিজাত্যপূর্ণ এলাকায় নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে উঠে এলেন। এরপর তো বেশ গুছিয়েই সংসার পেতেছিলেন। আপনার তো একটা মেয়েও আছে। তাহলে এই সুদর্শন মিত্রকে খুন করলেন কেন? ভদ্রমহিলা এবার যেন ভেঙে পড়লেন। চোখ থেকে জল গড়িয়ে এসে সোফায় পড়ল। নিজেকে খানিকটা সামলে নিয়ে চোখের জল মুছে বললেন, না না, ওতে আমার কোনো হাত নেই। তবে আমার শেখানো খেলা খেলতে গিয়ে ঋষভ যে আচমকা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে আমি সত্যি আন্দাজ করতে পারিনি। অথচ ঋষভ জানেন ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। আগের মতো সে কিন্তু একা একা খেলতো না, বা ওর জেদও অনেকটা কমে গিয়েছিল। নিজের বোনকে ভীষণ ভালোবাসতো। কিন্তু কথাটা বলেই তিনি মাথা নিচু করে বসে রইলেন। আপনার সাথে আগে যা ঘটেছিল তার জন্য আপনি যদি একবার আমাদের দ্বারস্থ হতেন তাহলে হয়তো আইনকে এইভাবে আপনি নিজের হাতে তুলে নিতেন না। আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম। কিন্তু আপনার দেখছি পেশেন্স খুবই কম। আপনার জন্য শুধু শুধু 3 জনকে মরতে হলো, তার সাথে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো আপনার নিজের 2 সন্তান। তারা একদিন বড় হবে এবং ভবিষ্যতে যখন শুনবে যে তাদের পিতার মৃত্যুর জন্য শুধুমাত্র আপনি দায়ী, তখন বেঁচে থাকতে পারবেন তো? তার আগে যেন আইন আমায় ফাঁসির হুকুম দেয়, ফাঁসির হুকুম দেয়। তাহলে এবার চলুন, দেখি আপনাকে আইন কি শাস্তি দেয়। চলি ডক্টর দাশগুপ্ত, বিজনবাবু, আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা সাহায্য করার জন্য। আমরা দুজনে উঠে দাঁড়ালাম। একজন মহিলা কনস্টেবল ভদ্রমহিলাকে ধরে ঘরের বাইরে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় ভদ্রমহিলা আমার দিকে একবার মাথা তুলে চাইলেন। দেখলাম সে চোখে আজ আর কোনো গভীরতা নেই, নেই কোনো প্রশ্নের মারপ্যাচ। সেখানে আছে কেবল অনুতাপ আর লজ্জায় শুকিয়ে আসা যেন ধুধু বালিচর। ব্যাপারটা দেখে এই মুহূর্তে আমার খুব খারাপ লাগলেও মাথার ভিতরের জটগুলো পুরোপুরি ছাড়েনি। কারণ জয়লাল মল্লিক যদি মৃত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো কি করে ঘটল? কথাটা ভাবছি যখন সে সময় ডক্টর দাশগুপ্ত বললেন, আরে আসুন সাংবাদিকবাবু, আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। তাকিয়ে দেখি অমিও এসে হাজির। ঘরে ঢুকে এসে বলল, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। তুই এখানে? অমিও একটা চেয়ার টেনে বসে পড়ে বলল, সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার তো। কারণ সুদর্শন বাবুর মার্ডার কেসটা নিয়ে খবরটা করতে গিয়ে তোর সাথে যে অলৌকিক ঘটনাগুলো এই 2 দিন ধরে ঘটে যাচ্ছিল তার সবটাই এই ডাক্তারবাবুর জন্য। তার মানে? আসলে আমি ফোন করে মার্ডারের খবরটা অমিয়বাবুকে জানাই। উনি আমার পূর্ব পরিচিত। মিসেস মল্লিকের ব্যাপারে খোঁজ করতে গিয়ে যখন আপনাদের পত্রিকার অডিটোরিয়ামে ভদ্রমহিলার প্রথম স্বামী মিস্টার জয়লাল মল্লিকবাবুর মার্ডার কেসটার খবরটা সম্পর্কে জানতে পারি, সেই মুহূর্তেই আমি বুঝে যাই যে দুর্গতি নারায়ণের মৃত্যুর মতো এখানেও রহস্যজনক কিছু একটা তো ঘটেছে। অত বড় একজন বিখ্যাত ম্যাজিশিয়ানের হাতে এমন একটা ভুল হতে পারে না। তাই খবরটা সম্পর্কে বিস্তারিত জানতে আমি পুলিশের সাথে সাথে এই অমিয়বাবুর দ্বারস্থ হয়েছিলাম। উনি সেই খবরটা করছিলেন, তাই বিস্তারিত জানতে পেরেছিলাম। কিন্তু সেই ব্যাপারেও মিসেস মল্লিকের বিরুদ্ধে আমার হাতে তেমন কোনো প্রমাণ ছিল না। তবে আমি কিন্তু হাল ছাড়িনি। এভাবেই বছর কাটতে থাকে। আচমকায় দিন 3 আগে শুনতে পেলাম সুদর্শনবাবু তার ছেলে ঋষভের হাতে মার্ডার হয়েছে। খবরটা শোনার পরে আমি আর অপেক্ষা করিনি। অমিয়বাবুর কাছে ফোন করে ঘটনাটা সম্পর্কে জানিয়ে দিই এবং খোঁজ নিয়ে দেখতে বলি যে ব্যাপারটা কি ঘটেছে। কারণ আমি জানতাম এবারেও এই খুনের ব্যাপারে মিসেস মল্লিক কোনো না কোনোভাবে জড়িত আছেন। আর একজন সাংবাদিক হিসেবে যদি কেউ সেখানে খবরটা নিতে যায় তাহলে ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তীকালে আরও কিছু বাড়তি খবর জোগাড় করলেও তিনি করতে পারেন। কিন্তু সেদিন অমিয়বাবু জানালেন যে তিনি সেই মুহূর্তে ব্যস্ত আছেন। তবে সেই খবরটা করতে উনি ওনার ভীষণ বিশ্বস্ত একজন সাংবাদিক বন্ধুকে পাঠিয়ে দেবেন এবং আমাকে তিনি এই বিষয়ে চিন্তা করতে বারণ করে দিলেন।
সময় মতো সমস্ত খবর উনি আমায় জানিয়ে দেবেন বলে আশ্বাসও দিলেন। কথাটা শুনে আমি নিশ্চিন্ত হলাম। তবে আপনাকে সাহায্য করতে আমার একজন লোককে থানায় পাঠিয়ে দিলাম। আপনার সাথে তার বোধহয় কথা হয়েছিল, মনে পড়ে বিজনবাবু? হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক তার নাম জয়লাল মল্লিক বলেছিলেন। না, ওটা জয়লাল মল্লিক নয়, ওনার নাম অসীম সামন্ত। উনি ডাক্তারবাবুর সাথে আমারও সোর্স। ডাক্তারবাবুর কথাতেই উনি সেই কাজটাও করে দিয়েছিলেন। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই বন্ধু, কারণ উনি তোকে ভদ্রমহিলার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সাহায্য করতে চাইছিলেন, আর কিচ্ছু না। কথাগুলো শুনে বুঝতে পারছিলাম আমাকে সামনে রেখে আড়াল থেকে সমস্ত কিছুই এই ডক্টর দাশগুপ্ত পরিচালনা করছিলেন, এবং অমিও আমায় এসব কিছুই বুঝতে না দিয়ে ভদ্রলোকের সঙ্গ দিচ্ছিল। তার মানে আমি এখন সব বুঝতে পারছি। সেদিন রাতে ওই আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসা থেকে শুরু করে আজ অফিসে আমার হাতে ফাইলটা পৌঁছানো অবধি সমস্তটাই আপনার কাজ। হ্যাঁ, সবই আমার কাজ। তার কারণ হিসেবে বলতে পারি যে ব্যাপারটা যদি আপনাকে জানিয়ে আমি করতাম, তাহলে হয়তো আজ এই মিসেস মল্লিক ধরা পড়তেন না। আপনি রিভলভারের ভয়ে এতক্ষণে সমস্তটাই তার কাছে উগড়ে দিতেন। তার মানে আপনি আমার কাঁধেই আপনার সন্দেহ আর প্রমাণ জোগাড় করার বন্দুকটা রেখেই কদিন ধরে আমায় আড়াল থেকে চালাচ্ছিলেন। আর অমিয়, তুই সমস্ত কিছু জেনেও আমাকে ছিটে ফোঁটা বুঝতে দিলি না, তার সাথে আমাকেও মিথ্যে বললি। দেখ ভাই, তার জন্য আমায় ক্ষমা করে দিস, কারণ আমিও জানতাম যে এই ব্যাপারটা এমন হতে চলেছে। আমাকে উনি কথাগুলো বলতে বারণ করেছিলেন। দেখ, এমনটা করার জন্য কিন্তু আজ মিসেস মল্লিকের মতো একজন অপরাধী ধরা পড়লেন। হ্যাঁ, আর তার জন্য তোর কৃতিত্ব কিন্তু কম নয়। তবে আমি কিন্তু প্রথম থেকেই তোকে আটকে আসছিলাম, ভেবে দেখ। কিন্তু তুই নাছোড়বান্দা হয়ে পড়েছিলিস, তাই ব্যাপারটা নিয়ে আমি বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম স্বভাবতই। কিন্তু ডক্টর দাশগুপ্ত বললেন যে চিন্তা না করতে, উনি যখন সঙ্গে আছেন তখন কোনো ক্ষতি হবে না কারোর। তাই হ্যাঁ হ্যাঁ, আমি অত জেনে শুনেই অনেকটা করেছিলাম। কিন্তু বিজনবাবু, কথাটা একবার ভেবে দেখুন তো, আজ এই কাজটার জন্যই কিন্তু আমার বন্ধু সহ আরও দুজন মৃত ব্যক্তির খুনির এতদিন পরে আজ শাস্তি হবে। সে সময় মাথার ভিতর থেকে সমস্ত জটগুলো একসঙ্গে যেন ছেড়ে গেল। মেঘ কেটে গিয়ে সে সময় সূর্যের স্নিগ্ধ হাসি রূপ আমি দেখতে পাচ্ছিলাম। ব্যাপারটা বুঝতে পারলাম যে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল তা আমার কোনো অলীক কল্পনা বা অলৌকিক কিছুই নয়, সমস্তটাই বাস্তব। চোখের সামনে তখন ভেসে উঠল ঋষভের মুখটা। সে যেন হাসছে। রাতের আকাশে মেঘ কেটে গিয়ে যেন শশীর সেই স্নিগ্ধ হাসিটা আজ পুনরায় ফিরে এসেছে। কিরে, চুপ করে গেলি কেন? কিছু হয়েছে? আমার আর কিচ্ছু বলার নেই, তবে এটুকু বলবো যে হয়তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বিজনবাবু। আপনার এমন সাহায্য না পেলে হয়তো। সেই কথা বলে আর লজ্জা দেবেন না আমায়। মনে করুন আমি আমার এই বন্ধুর জন্যই সমস্তটা করেছি। আমি জানতাম তুই খবরটার শেষ দেখে তবে ছাড়বি। আমি তোকে অনেকবার ব্যাপারটা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই হাল ছাড়ার পাত্র নয়। আসলে ডাক্তারবাবু দেখতে চেয়েছিলেন যে তুই ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস। যখন দেখলাম যে তুই আমার ওপর ভরসা করে সরে যাচ্ছিস, তখন ব্যাপারটা ডাক্তারবাবুকে জানালাম। উনি কথাটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু পরে ঠিক করেছিলেন যে মিসেস মল্লিককে ফাইলের সমস্ত ব্যাপারটা জানিয়ে দিয়ে ফোন করা হয়, তাহলে তিনি সেই ফাঁদে পা দেবেন কি? আর সেইটাই হলো। তবে ফোন করে তোর নাম আর ফ্ল্যাটের ঠিকানা দিয়ে এখানে তাকে আসতে বলাটা হয়েছিল। তিনি যে ছুটে আসবেন তার আশা কিন্তু আমরা করিও নি ভাই। তবে আমরা তার জন্য সকলেই প্রস্তুত ছিলাম। মিসেস মল্লিক যে তোর ফ্ল্যাটে ঢুকেছে তার খবর জানতে পেরেই ডাক্তারবাবু আর শিবপুর থানার ওসি তার দলবল নিয়ে এখানে ছুটে আসে। আমি অবশ্য প্রথম থেকেই পুলিশকে আমার সন্দেহের ব্যাপারটা জানিয়ে আসছিলাম। ওনারা সরাসরি কিছু করতে পারছিলেন না, তবে আমাকে এই ব্যাপারে ভীষণভাবে সাহায্য করেছিলেন। আচ্ছা, এখন তাহলে ওই বাচ্চা দুটোর কি হবে? মানে সেটা নিয়ে কেউ কিছু আপনারা ভেবেছেন? কোর্ট যদি পারমিশন দেয় তাহলে ওদের দুজনকে আমি দত্তক নেব। আশা করি ওরা আমার কাছে থাকলে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। সেই কথাটা নিয়েও আমি চিন্তা যে করিনি তা একেবারেই নয়। মিসেস মল্লিকের যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে তার সন্তান দুটোর কি হবে? আপনার সিদ্ধান্ত একদম ঠিক ডাক্তারবাবু। ডাক্তারবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে পড়ে বললেন, আজ তাহলে উঠি।
আমাকে একবার থানায় যেতে হবে, কারণ এখনো অনেক হিসেব বাকি আছে। গুড নাইট। ভদ্রলোক আমাদের দুজনকে বিদায় জানিয়ে চলে গেলেন। খানিক বাদে অমিও চলে গেল। আমি সোফায় শুয়ে পড়ে ব্যাপারটা নিয়ে আগাগোড়া চিন্তা করতে লাগলাম, কারণ খবরটা এবার পাকাপাকিভাবে আমি খবরের কাগজে দিতে পারবো, কারণ অমিও যাওয়ার সময় বলে গেছে রাতে সমস্ত খবরটা গুছিয়ে লিখে মেইল করে দিতে। তবে কোথা থেকে শুরু করা যায় সেটা নিয়ে এখন ভাবছি। মনে করুন এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটা একেবারে মন দিয়ে শুনছিলেন সেটাই আমি হুবহু লিখেছিলাম আমাদের প্রভাত ফেরি পত্রিকায়। নিজস্ব সংবাদদাতা বিজন গুপ্ত।